বৃহস্পতিবার রাতেও ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পাশাপাশি খিচুড়ি রান্না করে জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর রাতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বনানীর বাসায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। আবির আহমেদের রিপোর্ট। একদিকে ধ্বংসস্তূপ, অন্যদিকে উৎসব। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাতে এখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অনেকেই পরিবার পরিজন নিয়ে পরিদর্শনে আসেন এখানে। ছাত্র জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এ ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। আমরা তো এটা সিম্বলিক একটা আয়োজন করছি আর কি, প্রতীকী। ফলে এইটা আসলে জনসংখ্যার বিচারে বা কতজনের বিচারে এইটা হচ্ছে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এখানে মূলত আমরা ৫,০০০ লোকের একটা আয়োজন করেছি, এটা খুবই সামান্য। ধানমন্ডি ৩২-এ সারা রাতে ছিল ছাত্র জনতার ভিড়। খিচুড়ি রান্না করে জিয়াফত পালনের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন সবাই। গত ১৫ বছরের বাঙালির মধ্যে যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। এছাড়া আসলে আর কিছু না। যে পরিমাণ অত্যাচার, অন্যায় আমাদের উপর হয়েছে। আর বনানীর ১১ নম্বরে আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বলা হয়, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে। এর আগে এই ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলে ঘটনাস্থলে গিয়ে সজীব ভুঁইয়া এসব আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে নোয়াখালীর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন আবির আহমেদের আরও একটি রিপোর্টে। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় জাতীয় নাগরিক কমিটি। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নেন নেতাকর্মীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। এরপর ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় তারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। পরে ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনো বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে নোয়াখালীর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর হাতিয়া এলাকার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এছাড়া তার ধানমন্ডির বাসায় অভিযান করে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। অবৈধদের পাশাপাশি বৈধ অভিবাসীদের অনেকেই স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দিয়েছেন। ফলে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশি কমিউনিটির ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ ও অপরাধী অভিবাসী গ্রেফতারের যে ভারতীয় অভিযান চলছে তার প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের এই অভিযানের মূল টার্গেট দাগি অপরাধীরা হলেও
আতঙ্কে ভুগছেন বৈধ অভিবাসীরাও। অভিযানে এ পর্যন্ত 2 জন বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছেন, যদিও অবৈধ তালিকায় প্রায় 5,000 বাংলাদেশির নাম রয়েছে। অন্যদিকে এরই মধ্যে মেক্সিকান, কলম্বিয়ান, ডোমিনিকান সহ ভেনেজুয়েলা ও গুয়েতেমালার অনেক দাগী অপরাধী অভিবাসী গ্রেপ্তার হয়েছে। অপরাধী অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান এবারই প্রথম নয়, তবে এবারের অভিযানে আতঙ্ক ছড়িয়েছে অনেক বেশি। আর এই আতঙ্কের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন নানাভাবে। গত কয়েকদিন যাবৎ মানুষের ভিতরে একটু ইমিগ্রেশন নিয়ে আতঙ্ক, কাগজপত্র নিয়ে, এই কারণে মানুষজন এখন আগের চেয়ে একটু কম ওঠে, এই কারণে ব্যবসা বাণিজ্য একটু খারাপ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীরা অবৈধ কিংবা অপরাধী হিসেবে পরিচিত না হলেও অভিযানের কুপ্রভাব পড়েছে তাদের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। অনেকে একটু কনফিউশনে আছে, তো যার কারণে হয়তো বাইর কম হয়। আর মোটামুটি মনে করেন হাউসফুল থাকতে এই সময়টা ব্যবসা 75% ড্রপ করছে। মানে কেন? লোকজন ভয় আসে না। অন্যদিকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আগে নগদ অর্থে খণ্ডকালীন কাজ করলেও এখন তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আর্থিক কষ্টে পড়েছেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে। এর আগে ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিলে ঘটনাস্থলে গিয়ে সজীব ভুঁইয়া এসব আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে নোয়াখালীর 6 আসনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন আবির আহমেদের আরও একটি রিপোর্টে। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় জাতীয় নাগরিক কমিটি। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নেন নেতাকর্মীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। এরপর 24 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। পরে ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনো বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে নোয়াখালীর 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর হাতিয়া এলাকার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এছাড়া তার ধানমন্ডির বাসায় অভিযান করে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নোয়াখালী বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে সাবেক ডিজিএফআই এর প্রধান আকবর হোসেনের ছোট ভাই চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উত্তেজিত ছাত্র জনতা সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের পরপর 2টি বাড়িতে হামলা চালায়। মঈন ইউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাভেদ ইউ আহমেদের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর পরপরই সাবেক ডিজিএফআই এর প্রধান আকবর হোসেনের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সালের বাড়িতেও হামলা ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এদিকে রাজশাহী নগরীর উপশহর এলাকায় সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 11টার পর থেকেই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়।
দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে মন্তব্য করে দলটি বলছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতোমধ্যেই দৃশ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এ আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। নূর, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাচ্ছি যে এখন 32-এ ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন, আর বাড়ি ভাঙার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। জসিন্তা, শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ছাত্র জনতার যে কয়েকটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে ধানমন্ডির 32-এর এই বাড়িটি বা এই ভবনটি ভাঙচুরের যে কর্মসূচি দেওয়া হয়েছিল, আর যারা এই কর্মসূচি দিয়েছিল তাদের এখন এই মুহূর্তে ধানমন্ডির 32-এ কোনো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তবে ধানমন্ডির 32-এর যেই মূল ভবনটি রয়েছে সেটির যে ভাঙচুর, সেই কর্মকাণ্ড কিন্তু চলছে। উৎসুক জনতা এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, বিভিন্ন ছিন্নমূল মানুষ যারা রয়েছেন, তারা এই ভবনটি ভাঙচুর করছেন এবং ভাঙচুরের পরে ভবনের যেই রড রয়েছে এবং অন্যান্য যে জিনিসপাতি রয়েছে সেগুলো তারা নিয়ে যাচ্ছেন এবং মানুষজন এখানে এসে ভিড় করছেন, দেখছেন এবং এখানে এসে ক্ষোভ প্রকাশ করছেন। তারা তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন, গত 15 বছর ধরে এবং সবশেষ জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা এদেশের মানুষের উপরে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, যে নির্মম গণহত্যার ঘটনা ঘটিয়েছে, সেটির তারা বিচার দাবি করছেন এবং সেজন্য তারা বলছেন বাংলাদেশে গণহত্যাকারী শেখ হাসিনার কোনো চিহ্ন যাতে না থাকে, সেজন্য তারা অনেকে এখানে এসে ক্ষোভ প্রকাশ করছেন। তবে আজকে সকাল থেকে বেশ কয়েকজন সমন্বয়কের সঙ্গে আমার কথা হয়েছে। সারা দেশব্যাপী যেই হত্যা, সারা দেশব্যাপী যে বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের ভবনে হামলা এবং অন্যান্য অগ্নিসংযোগের যে ঘটনা ঘটছে, তারা এর প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন আজকের পর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে এই ধরনের কোনো কর্মসূচি নেই। কারো বাড়িতে কোনো ধরনের হামলা যাতে না ঘটানো হয় সেজন্যই তারা সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন, অনুরোধ করছেন। এর আগে রাজধানীর আমরা বনানীতে শেখ সেলিমের বাড়িতে বাসভবনে গিয়েছিলাম, সেটিও ছাত্র জনতা আগুন দিয়ে একেবারে পুড়িয়ে দিয়েছে এবং আমরা যখন বনানীর ওই বাসভবনে গিয়েছি তখন সেখানে উপস্থিত উৎসুক মানুষ যারা ছিলেন, ওই ভবনটিতে পরিত্যক্ত যে জিনিসপত্র ছিল, ওই পরিত্যক্ত জিনিসগুলো মানুষ নিয়ে চলে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। জসিন্তা, বৃহস্পতিবার রাতে রাজধানীতে আটক করা হয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা। তাদেরকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা সরাসরি যাচ্ছি তামজিদের কাছে। তামজিদ, অভিনেত্রী শাওন এবং সাবার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। অভিনেত্রী শাওন এবং সাবার ব্যাপারে যে তথ্যটি রয়েছে, আসলে তাদেরকে আপনি জানেন গতকালকেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং আমরা গোয়েন্দা পুলিশের যে দায়িত্বে রয়েছেন প্রধান, তার কাছ থেকে গতকালকে নিশ্চিত হয়েছিলাম যে শাওনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আরেকজনকে এখন গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সেটি নিশ্চিত করেননি গোয়েন্দা কার্যালয় থেকে এবং তারা বলছেন যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু দুজনই ডিবি কার্যালয়ের ভিতরে রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে অভিযোগ এনে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে সেটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং
আমরা এখন পর্যন্ত তাদের কোনো আত্মীয় স্বজনকে দেখতে পাইনি। তারা তাদের জন্য যে আত্মীয় স্বজন এসেছেন এখানে এই ধরনের কোনো কিছু পাইনি। সাধারণত আমরা এই গোয়েন্দা কার্যালয়ে যাদেরকে নিয়ে আসা হয় তাদের নিয়ে আসার পরে তাদের জন্য অপেক্ষমান আত্মীয় স্বজন দেখতে পাই। এখন পর্যন্ত আমার চোখে এটা হয়নি। আমরা জানার চেষ্টা করেছি আসলে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর পরে কখন তাদেরকে আদালতে নেওয়া হবে। শাওনের বিষয়ে জানতে চেয়েছি তাকে আদালতে নেওয়া হবে কিনা। এখনও স্পষ্ট কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি যে কখন আদালতে নেওয়া হবে। সব মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা গোয়েন্দা কার্যালয়ের বাইরে উপস্থিত আছি, জানার চেষ্টা করছি। আসলে সর্বশেষ খবর আমরা নিশ্চয়ই দিতে পারবো তাদের কাছে নতুন কোনো তথ্য পেলে। তবে এখন পর্যন্ত তাদেরকে গোয়েন্দা কার্যালয় থেকে বের করে কখন নেওয়া হবে বা তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই ধরনের সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। তো সব মিলিয়ে এই দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নোয়াখালী বেগমগঞ্জের সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনের ছোট ভাই চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে উত্তেজিত ছাত্র জনতা সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের পরপর দুটি বাড়িতে হামলা চালায়। মঈন ইউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাভেদ ইউ আহমেদের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর পরপরই সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনের চৌমুহনীর বাড়িতেও ভাঙচুর করা হয়। এদিকে রাজশাহী নগরীর উপশহর এলাকায় সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 11টার পর থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। আজ অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন। সকাল থেকে চলছে শিশু প্রহর। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর, বইমেলা শিশু প্রহরে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন? জসিন্তা, অমর একুশে বইমেলার আজকে প্রথম শুক্রবার শুরু হওয়ার পর থেকে এবং প্রথম শুক্রবার বিধায় আজকে বইমেলাতে শিশু এবং শিশুদের সাথে অভিভাবকদের পদচারণা কিন্তু বেশ খানিকটা বেশি। এবং আমি এখন আছি শিশু চত্বরে, যেখানে মূলত এই চত্বরটি বানানো হয়েছে শিশুদেরকে কেন্দ্র করে এবং এখানে যতগুলো বইয়ের স্টল রয়েছে বা প্রকাশনী রয়েছে সবগুলো প্রকাশনী মূলত শিশু এবং কিশোরদের কথা মাথায় রেখেই তারা বাজারে বই এনেছে এবং তাদের বইয়ের মধ্য দিয়ে মূলত শিশুরা বাংলা উপন্যাস, কবিতা থেকে শুরু করে গল্প সব কিছুর প্রতি আগ্রহ পাবে বলে তারা ধারণা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে একদম সকাল 11টা থেকেই শিশু প্রহরের শুরু থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুরা কিন্তু মেলায় আসছেন এবং এই মুহূর্তে তারা বইয়ের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছেন। রঙিন বইয়ের পাতা উল্টিয়ে তারা দেখছেন যে তাদেরকে কাছে কোনটি ভালো লাগছে। এবং অভিভাবকরা বলছেন যে বর্তমানে শিশুদের কিন্তু ইন্টারনেট এবং মোবাইলের প্রতি বেশ খানিকটা আসক্তি রয়েছে। তো মেলায় আনার মধ্য দিয়ে এই মোবাইল এবং ইন্টারনেটের প্রতি আসক্তি কিছুটা কমানো যেতে পারে এবং তাদেরকে বইয়ের দিকে আরেকটু আগ্রহী করে তোলার জন্যই তাদেরকে মেলায় নিয়ে আসছেন অনেকেই। এবং একটি বিষয় যে প্রতি বছর কিন্তু শিশু প্রহরে সিসিমপুর আয়োজিত বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু এই বছর সেটি নেই। এই বছর সিসিমপুর যেই চরিত্রগুলো থাকে তারা কোনো ধরনের অনুষ্ঠান করছেন না। তবে এর বাইরেও মেলায় শিশুদের উপস্থিতি বেশ খানিকটা আজকে বেশি মনে হচ্ছে এবং শিশু প্রহরটি বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। তো এই ছিল মেলার শিশু প্রহরের খবর। জসিন্তা, বেশ কয়েকদিন ধরে চালের বাজারে কিছুটা অস্থিরতা চলছে। সম্প্রতি আরেক দফা বেড়েছে মিনিকেট, আটাশ এবং নাজির চালের দাম। বাজারের সর্বশেষ পরিস্থিতি জানতে এখন যাচ্ছি রাজধানী মোহাম্মদপুরের টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, চাল সহ নিত্যপণ্যের দামের কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। নিত্যদিনের বাজার তালিকায় গুরুত্বপূর্ণ একটি পণ্য হচ্ছে চাল। গত 1.5 মাস ধরেই বিভিন্ন ধরনের চালের বাজার দামের ক্ষেত্রে একটু অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। প্রায় সব ধরনের চালই গত কয়েক মাসে 8 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে বলে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন। যদিও সম্প্রতি আমদানিকৃত চালের ক্ষেত্রে 1 থেকে 2 টাকা কমেছে, তবে এটি
বাজার পরিস্থিতি অনুযায়ী খুবই নগণ্য বলে মনে করছেন বিক্রেতারা। এছাড়া দেশেও যে সকল চাল রয়েছে প্রায় সব ধরনের চাল কিন্তু আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে সামনের দিনগুলোতে যদি বাজার পরিস্থিতি মনিটরিং করা হয় এবং চালের সরবরাহ যদি কিছুটা বাড়ানো যায় তাহলে দাম কিছুটা কমে আসতে পারে বলে জানাচ্ছেন বিক্রেতারা। সবচেয়ে যে কম দামি চাল যেটি মোটা চাল সেটিও কিন্তু 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন। অপরদিকে যদি ভোজ্য তেলের কথা বলি তাহলে বিগত 1 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি আবারও তেলের যে সরবরাহ সয়াবিন তেলের সেটি কিন্তু বাজারে চলমান রয়েছে এবং আজকেও আমরা বাজার ঘুরে বিভিন্ন দোকানের বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তেলের যে সাপ্লাইয়ের ক্ষেত্রে যে সাপ্লাই চেইন সেটি একদম ভেঙে পড়েছে এবং বিক্রেতারা যখন আসছেন তারা বিক্রেতাকে ফিরিয়ে দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে 2-1টি হাতে গোনা প্রতিষ্ঠান তাদেরকে তেল সরবরাহ করছে এবং সেটি শর্ত সাপেক্ষে তার সাথে আটা ময়দা বা তাদের কোম্পানির যে চাল রয়েছে সেটি ধরে দিচ্ছেন। এর ফলে কিন্তু তারা সেই তেল বিক্রি করতে পারছেন না বলে আমাদেরকে জানাচ্ছেন। এর পাশাপাশি আলু এবং পেঁয়াজের দামের ক্ষেত্রে আমরা স্বস্তির খবর পেয়েছি। গত সপ্তাহের তুলনায় আলু এবং পেঁয়াজের ক্ষেত্রে 5 টাকা করে কমেছে। আলু 20 টাকা কেজি এবং পেঁয়াজ 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগির দাম 20 টাকা কমে 300 টাকায় বিক্রি হয়েছে। এর পাশাপাশি সবজির দাম আগের চেয়ে আরও কমেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন এবং মাছের দাম এবং গরুর মাংস এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে দিনের বাজার দরের সর্বশেষ আপডেট। আগামীকাল 6 মাস পূর্ণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সংস্কার ও গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া এ 6 মাসে খুব একটা আগায়নি বলে মনে করে বিএনপি। প্রয়োজনে সংস্কার কাজ শেষ করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করে দলটি। বিএনপি নেতাদের সাথে কথা বলে জানাচ্ছেন ইমরুল আহসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট স্বৈরাচারের পতনের 3 দিন পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের 6 মাসের মূল্যায়নে মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার অঙ্ক মেলাচ্ছে রাজনৈতিক দলগুলোও। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির নিঃশ্বাস মিললেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় অস্বস্তি রয়েছে বিএনপির। সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রথম থেকে যে প্রত্যাশা জনগণের কাছে সৃষ্টি করেছিল বা তারা জনগণকে যে আশ্বাস দিয়েছিল, আমাদের হিসাবে 6 মাসে তেমন কোনো কার্যকর কিছু শুরু করতে পারেনি। শুরু তো করতে হবে, তারপরে কতদিনে শেষ করা যাবে সেটা জনগণই ঠিক করবে। জনগণের আকাঙ্ক্ষা অনেকটা ম্রিয়মান হয়ে এসছে, অনেকটা মানুষ আশাহত হওয়ার মতো অবস্থায় আছে। কারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, অন্যান্য অধিকারের সাথে ভোটাধিকার ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, সেই বিষয়ে এখনো কোনো আলোকপাত করা হয়নি, দেখা যাচ্ছে না। রাষ্ট্রকাঠামো সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও বিএনপির সন্দেহ সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা চলছে। কোনো একটি সেক্টরে ডেফিনিট সংস্কারের প্রস্তাব গ্রহণ করে সেটা বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নিয়েছে, এটা এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি। জনগণের যে মেইন প্রত্যাশা যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবে, মূল অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং গত 15 বছর এদেশের জনগণ ভোটের অধিকার পায়নি, তাই মানুষ অপেক্ষা করছে। তো সেজন্যে আমরা মনে করি যে ভোটের অধিকারটা দেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে আমরা বলেছি, এবং তার যৌক্তিকতা হচ্ছে যে নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা প্রায় সংশোধিত হয়েছে, আপডেটেড হয়ে গেছে, এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য যে প্রাতিষ্ঠানিক কাজগুলো আছে, ডিলিমিটেশন সহ অন্য কাজগুলো, এগুলো করতে 2 থেকে 3 মাসের সময় কোনোভাবেই লাগে না। আমরা হিসাব নিকাশ করে দেখেছি। নির্বাচন এই সময়ের ভিতরে না হওয়ার মতো অন্য কোনো গ্রাউন্ড যদি থাকে, সেটা সরকার বলুক, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ সহ অন্যান্য অঙ্গের যে সংস্কার সাধন করা দরকার, সেই সংস্কারগুলো আইনি সংস্কার এবং অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা প্রদান করা সম্ভব। বাকি রইল যেটা সাংবিধানিক কোনো বিষয়াদি, এই নির্বাচন সংক্রান্ত যদি সংবিধানের প্রয়োজন হয়, সে ব্যাপারে শুধু ঐক্যমত প্রয়োজন। বিএনপি মনে করে ভোট দেরিতে হলে বিভিন্ন সেক্টরে সংকট আরও বাড়বে, সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত হয়ে সরকারকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এই আহ্বান জানান। থামুন শিরোনামে দেয়া স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই। এখন গঠনমূলক রাজনীতির সময় বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে এবং এখন গঠনমূলক রাজনীতির সময়। এছাড়া প্রতিরোধের প্রয়োজনেই নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা দরকার বলেও জানান তিনি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েও উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, আগে বিচার, তারপর সংস্কার এবং নির্বাচন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা যত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এ অনুষ্ঠান হয়। ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, সিনেটর, কংগ্রেস সদস্য এবং আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ, কূটনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের 3 জনকে আমন্ত্রণ জানানো হয়। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই 2 অভিনেত্রীর বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দুজনকেই ডিবি কার্যালয়ে নেয়ার পর থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে পুলিশ কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে আটক করে পুলিশ। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়। নিত্যপণ্যের বাজারে চালের দামের অস্থিরতা ও ভোজ্য তেলের সংকট যেন কাটছেই না। সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত চালের দাম কেজিতে 1 টাকা কমলেও দেশি চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম কমেছে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 1.5 মাস ধরেই সব ধরনের চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে সরকার বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি চাল আমদানি করে, যার প্রভাবে আমদানিকৃত চালের ক্ষেত্রে দাম কিছুটা কমলেও বাড়তি দামই রয়েছে দেশি চাল। বাজার যে পরিমাণে বাড়াইছে ওই পরিমাণে তো কমায় নাই। আমরা তো আড়তে জিজ্ঞেস করি যে কেন কমে না, মিলে দাম কমলে সে আমরা কমাবো। দেশীয় চালের দাম 10 থেকে 12 টাকা ডিফারেন্স হয়ে গেছে, কমছে মাত্র 1 টাকা 1.5 টাকা এরকম কমছে। আর আমদানিকৃত চাল যেগুলো ওগুলো মোটামুটি দাম কম আছে। দাম না কমায় চাল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। চাল প্রতি মাসেই 100 করে বাড়তেছে, যেটাই নেই বলে যে ওইটা কমছে এটা বাড়ছে, কিন্তু ওরকম না, সবই বাড়তেছে। চালের দামটা মনে হয়
কমিয়ে আনলে আমাদের জন্য সবার জন্য উপকার হয়। সিন্ডিকেটটা যদি না ভাঙে তাহলে আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই বাজারে সরবরাহ কম থাকায় বোতলজাত সয়াবিন তেলের সংকট বিরাজ করছে। শর্ত সাপেক্ষে তেল বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন বিক্রেতারাও। আমরা শুনতেছি তেলের দাম বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে বা কবে বাড়বে বা মার্কেটে কবে দিবে সেটাও আমরা এখনো জানতেছি না। আর আপনার হাফ এক মার্কেট আউট। এক কার্টনের সাথে তাও আবার 6 কেজি করে প্যাকেট পোলার চাল, ওটা কাস্টমারকে বললে কাস্টমারের সাথে আমাদের সাথে বিভ্রান্ত হয় যে আমি নিব তেল, আমি পোলার চাল কেন নিব। গেল সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা করে কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকা ও সোনালী মুরগি কিছুটা কমে 300 টাকায় বিক্রি হচ্ছে। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর তদারকির তাগিদ ভোক্তাদের। রমজান আমাদের ধর্মীয় অনুভূতির মাস, সেই মাসে যাতে দ্রব্যমূল্যের কোনো রকম বৃদ্ধি না হয় সরকার সেদিকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি দোকান এক এক রকম দাম, যেমন ধরেন ব্রয়লার এখানে চাইলো 200 টাকা, আর এক চাই 220 টাকা। যারা চাকরিজীবী আমাদের এই নির্দিষ্ট ইনকাম দিয়ে আমাদের জন্য আসলে হাহুতাশ ছাড়া আর কিছু করার নাই। আমাদের স্যালারি কিন্তু দিন দিন ওই রকম বাড়ছে না। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমতির দিকে। এছাড়া মাছের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দ্রুততম সময়ে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্র শিবির। শোভাযাত্রাটি শাহবাগ মৎস্য ভবন ও প্রেস ক্লাব হয়ে জিপিও 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে ছাত্র শিবিরের নেতারা বলেন, ফ্যাসিবাদের কবলে বিগত 15 বছর ছাত্র শিবিরের বহু নেতাকর্মী প্রাণ হারিয়েছে এবং শিকার হয়েছে নির্যাতনের। শিবির সভাপতি বলেন, ফ্যাসিবাদদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং হত্যা রাজনীতি শুরু করবে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। অতি সত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আবার দিতে হবে। জুলাই বিপ্লবে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিদের দেশে কিংবা বিদেশে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে মিছিলে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের অনেক বাংলাদেশি। কয়েকটি দেশে রাষ্ট্রদ্রোহী মামলায় সাজাও দেয়া হয় আন্দোলনকারীদের অনেককে। পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় মুক্তি পান তারা। তবে দেশে ফিরে বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত এসব প্রবাসী বাংলাদেশি। সংবাদ সম্মেলনে যারা পুনরায় বিদেশে যেতে চান তাদের সরকারি খরচে পাঠানো সহ 6 দফা দাবি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। অমর একুশে বইমেলার খবর। শিশু কিশোরদের পদচারণায় ছুটির দিনে মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বইয়ের প্রতি শিশুদের আকর্ষণ বাড়াতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। অভিভাবকদের হাত ধরে স্টলে ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই কিনে উচ্ছ্বাস আর আনন্দে ভাসে শিশুরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কথার গল্প কিংবা ছড়া কবিতার বই, ছোট ছোট হাতে বইয়ের পাতা উল্টিয়ে দেখছে শিশুরা। পছন্দ হলেই বাবা মায়ের কাছে কিনে দেওয়ার আবদার তাদের। সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিশু কিশোরদের ভিড়ে। শিশুদের জন্য বিশেষভাবে আয়োজিত শিশু প্রহরে বইয়ের স্টলগুলোতে কচি কাচার ভিড়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। অভিভাবকদের হাত ধরে স্টল ঘুরে ঘুরে দেখছে শিশুরা, বেছে নিচ্ছে নিজেদের পছন্দের বই। তবে এবার মেলায় নেই শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর। এবার ভূতের গল্প কিনতে চাই, কবিতার আবৃত্তি শিখি, কবিতা ভালো লাগে।
হুমায়ুন আহমেদের বই খুব পছন্দ করি, যেমন ছোটদের সেরা গল্প, একটা ভূতের গল্পের বইও কিনেছি। ড্রয়িং করেছি, বই কিনবো, বইমেলায় এসে আমার ভালো লাগতেছে। সুস্থ বিনোদন আর বইয়ের প্রতি আগ্রহী করতে শিশুদের মেলায় নিয়ে আসেন অভিভাবকরা। জানান বাচ্চাদের মোবাইলের আসক্তি কমাতে নেই বইয়ের বিকল্প। সকালবেলায় এসেছিল, আসলে আর্টে অংশগ্রহণ করেছিল, আর এখন এই বইমেলাতে ঢুকছে, ওরা উপভোগ করতেছে, বই কিনতেছে। আমরা তো সময় দিতে পারি না, এটা একটা প্রধান কারণ। তো বই দিয়ে যতটুকু পারা যায়, বইয়ের সঙ্গে বইমেলার সঙ্গে যেটা পরিচিত হয়, তাহলে ওদের এই যে জানার আগ্রহ তৈরি হবে। অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকবে শিশু প্রহরের আয়োজন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের ডিসি পার্ক সাময়িক বন্ধসহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে আবারও বন্দর সড়ক অবরোধ করে রেখেছে জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরে আসা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। আমদানি রপ্তানির পণ্য নিয়ে শত শত ট্রাক আটকা পড়েছে বন্দরসহ আশেপাশের এলাকায়। চালকদের কর্মবিরতির সমর্থনে কাভার্ড ভ্যান চালক এবং সহকারীরা বিক্ষোভ মিছিল করছে। এর আগে বুধবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার চালকরা এবং শ্রমিকরা। ছাত্র জনতার রক্তে অর্জিত 24-এর বিজয়, নতুন স্বাধীনতা। কিন্তু পালিয়ে গিয়েও থেমে নেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনা এবং পলাতক আওয়ামী নেতাদের অপতৎপরতা, উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে দেশজুড়ে ভাঙচুর এবং আগুন দেয়া হয়েছে তাদের বাড়িঘর, অফিস সহ বিভিন্ন স্থানে। একসময়ের অপরাধ কর্মকাণ্ড এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই সব স্থাপনা এখন ধ্বংসস্তূপ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। মার্চ টু ধানমন্ডি 32 নামের কর্মসূচির ঘোষণা দিয়ে প্রথমে বাড়িতে আগুন, এরপর ভাঙচুর। বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। শহীদের রক্তের ঋণ পরিশোধে ফ্যাসিস্ট শেখ হাসিনার স্মৃতি মাটির সাথে মিশে দেওয়ার প্রত্যয় ক্ষুব্ধ ছাত্র জনতার। খুলনায় এই বাড়িকে ঘিরে যেসব কার্যকলাপ হতো তা কেবল মাফিয়া গডফাদারদের নিয়ে নির্মিত সিনেমাতেই দেখা যায়। মধ্যরাত পর্যন্ত সরগরম, ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। গডফাদারদের খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য, চাকুরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরে। ছাত্র জনতার ক্ষোভের আগুনে এখন সেটি এক পোড়া বাড়ি, ধ্বংসস্তূপ। খেলতে চান, কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই, আপনারা খেলবেন, আমরাও বলছি খেলা হবে ইনশাআল্লাহ। খেলা হবে বলে কোথায় আছেন বহু গুম খুনের সঙ্গে জড়িত নারায়ণগঞ্জের গডফাদার পরিচিত শামীম ওসমান? হুঙ্কার দিয়ে এখন পালিয়েছেন দেশ ছেড়ে। ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের চাষারায় ওসমান পরিবারের বায়তুল আমান ভবন। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং দলীয় কার্যালয় গুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। শেখ পরিবারের বাড়িঘর ছাড়াও ঢাকার বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদের, বরিশালে আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ, রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এলাকাবাসী বলছেন, ভোগ বিলাসিতা, অপরাধ কর্মকাণ্ড সবকিছু চলত যেসব বাড়িঘরে, সেই দম্ভ ক্ষমতা মিশে গেছে ধুলোয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার প্রত্যয় ছাত্র জনতার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দেশের চলমান অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি করেন তারা। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়াও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েও উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা এবং মহানগর জামায়াতে ইসলামের সমাবেশে তিনি একথা বলেন। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। সমাবেশ শুরুর আগেই নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুই যুগ পর সমাবেশ অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামী নেতা কর্মীদের মধ্যে উৎসব বিরাজ করে। সমাবেশে উপস্থিত হয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পালিয়ে গিয়েও স্বৈরাচার শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। 55 বছর এই জাতিকে বিভক্ত করার পেছনে আওয়ামী লীগের বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন দুর্নীতি, দুঃশাসন, হত্যা ও গুম নিয়েও। যারা গডফাদাররা জমিদারি নিয়েছিলেন তারা কি করেছেন? তারা তাদের আপার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন? কারণ তাদের ধান্দাবাজি ছিল জমিদারি টিকিয়ে রাখা, মানুষের উপর সন্ত্রাস করা এবং চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি চালিয়ে যাওয়া। এই সমস্ত আবর্জনা সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। যে ভুল করা যাবে না, অনেক ভুল এই জাতি করে ফেলেছে, আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম অন্তর নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন তার পরিবার। পুলিশ জানায়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক রবিউল আওয়াল অন্তর বৃহস্পতিবার মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় অন্তরের বড় ভাই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্বজনেরা জানায়, অন্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ 8 দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছিল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন বাদশার নেতৃত্বে সদর উপজেলার 40 বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সিলেটের দক্ষিণ সুরমায় বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হয়েছে। সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিকের উদ্যোগে কয়েক হাজার মানুষকে এই সেবা দেয়া হয়। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বক্তারা বলেন, তৃণমূল মানুষের সুচিকিৎসা এবং মৌলিক চাহিদা নিশ্চিত করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবসময় সক্রিয় রয়েছে দলের নেতাকর্মীরা। চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখের পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ছাড়াও বিনামূল্যে ঔষধ এবং চশমা প্রদান করা হয়। মুক্তিপণের টাকা পেয়ে কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত 5 জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। সকালে টেকনাফের রিলা ইউনিয়নের পানখালী পাহাড়ের পাদদেশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, বুধবার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া এবং বাইন্না পাড়া এলাকার 15 জন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এ সময় স্থানীয় চাকমা পাড়া সংলগ্ন এলাকার দুর্বৃত্তরা অস্ত্রের মুখে 5 জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনদের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দীর্ঘমেয়াদী নবায়নযোগ্য লিজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিল হস্তান্তর করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন
বিটিএমসি। দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের নিকট হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার এস.এম. জাহিদ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম টেক্সটাইল মিলসটি 30 বছর মেয়াদে লিজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, যার মাধ্যমে কর্মসংস্থান হবে 2000 মানুষের। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে সব নাগরিককে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তির ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সব বাংলাদেশের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা অন্য কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ধানমন্ডির 32 ও প্রায় সারা দেশব্যাপী গত 2 দিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ এবং তার প্রতিরোধে সরকারের বিবৃতি নির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতির নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে সংগঠনটি। ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দিবে না। তিনি আরও বলেন, আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার কার্যকর নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। পরবর্তীতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয়। তাই শুধু দায়সারা বিবৃতি দিয়ে নয়, যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধভাবে মোকাবেলায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করে টিআইবি। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। আর রাত 12:30টায় ধানমন্ডিতে আটক করে ডিবিতে আনা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। সাবা আর শাওন তাদের কার্যক্রমের কারণে আগে থেকে গোয়েন্দা নজরদারিতে ছিলেন।